জি, তাদের জন্য আমার কন্টেন্টটা না, আমার কন্টেন্ট। আবু উবাইদাকে একটা গুণ দিবেন এবং তার কাছ থেকে একটা গুণ নিতে চাইবেন। তারপরে কাফিয়া, সরেজামি, সরে বেকায়া, এই তিনটা পড়ছি আমিন। কিন্তু সবচেয়ে বেশি কার সাথে ভিডিও তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন? আপনার কাছে যেহেতু আমার কাছটা ফালতু মনে হয়েছে, তাইলে মানে পরে ওনার খাদেমা আমার ভিডিও বের করে দেখছিলেন, এমনকি উনি আমার ভিডিও দেখার কারণে মোটামুটি মানসিকভাবে অনেকটাই ইমপ্রুভ হয়েছিলেন মানে। সুস্থ হয়েছে, এবং উনি আমার ওনার কাছে ডাইকে নিয়ে যে এই বিষয়টা। আপনার দৃষ্টিতে সুস্থ বিনোদনে এইসব কতটা মানানসই? আচ্ছা, আর আমার গালিগুলা সাধারণত কিন্তু তাদের প্রোগ্রামে যাই জিজ্ঞেস করছি যে আমি তো আপনাদের পচাই মাঝে মধ্যে, তাই আপনারা দাওয়াত দিলেন। পছন্দের 5 জন ইসলামী সঙ্গীত শিল্পীর নাম জানতে চাই। আপনার পড়াশোনা সম্পর্কে অনেকটাই আমরা কথাবার্তায় চলে এসছে, এরপরও স্পেসিফিকলি একটু জানতে চাই আপনি কোথায় কোথায় পড়েছেন, কোন মাদ্রাসায় কি কি পড়েছেন একটু। রাজশাহী জুট মিল স্কুলে আমি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, 6 পর্যন্ত, মানে 6-এ উঠে তারপর মাদ্রাসায় চলে গেছি। আচ্ছা, তারপরে রাজশাহী জুট মিল মাদ্রাসায় আমার আরবির পড়ার হাতে খড়ি। তারপরে এখন রাজশাহীর জনপ্রিয় একটা প্রতিষ্ঠান কাটাখালী মাদ্রাসা, জামিয়া আচ্ছা। ওসমানিয়া, ওই মাদ্রাসায় আমি হেফজো 3 মাস পড়ছিলাম। হেফজো কমপ্লিট করতে পারিনি, হেফজোখানে গিয়েছিলাম, কিন্তু আমি যেহেতু 6 পর্যন্ত পড়ে গেছি, যার কারণে ওই একটু তো বড় হয়েছি, দেখা যাচ্ছে মনোযোগটা ওইভাবে ধরে রাখতে পারিনি। পরে কিতাবখানা আমার দরগাতে শুরু, রাজশাহী দরগাতে 2004 সালে শুরু। কোন জামাত পর্যন্ত? দরগাতে আমরা হেদায়েতুন নাহ পর্যন্ত পড়ছি। তারপরে কাফিয়া, সরেজামি, সরে বেকায়া, এই তিনটা পড়ছি আমিন বাজারে মদিনাতুল উলুম। মেশকাত পড়ছি পীরজঙ্গি মাদ্রাসায়, জামিয়া দিনিয়া শামসুল উলুম, আর দাওরা ফরিদাবাদে। আচ্ছা, মানে পড়াশোনা দাওরা পর্যন্ত সমাপ্তি। এরপরে আচ্ছা, তাবলিগের যে 6 উসুল, এটার যে ভাইরাল কন্টেন্ট, এই সম্পর্কে জানতে পারলাম। মানে আপনি মানে আনএক্সপেক্টেড ভাবে ভাইরাল হয়েছিলেন তখন, অনিচ্ছাকৃতভাবে। তখন এরপর থেকে কাজ শুরু করেন আর কি। আপনার সময় টিভির যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে আমি দিন, বিনোদন আর বাস্তবতা, এই তিনটা মিলিয়ে কন্টেন্ট বানাই। এই যে ভারসাম্য ধরে রাখা, এই ব্যাপারটা ধরে রাখতে গিয়ে কখনো কি বাধা তৈরি হয়েছিল? সমালোচিত আমি মাঝে মধ্যেই হই। সমালোচনা না হলে কাজের গতিও বাড়ে না, আবার নিজের ভুলগুলোও ধরা পড়ে না। এই কারণে সমালোচনা হলে আমার কাছে খারাপ লাগে না, কারণ যেহেতু আমি ওই সময় টিভির সাক্ষাৎকারও তো একটা উত্তর দিতে গিয়ে আমার স্লিপ অফ টাং হয়েছিল, যার কারণে ব্যাপক সমালোচিত হয়েছিলাম। যাই হোক, ওই বিষয়টা হয়েছে কি, মানে দিনের তো কিছু মৌলিক কাজ আছে যেগুলা মূলতই দিনের কাজ। আমরা যারা টুকটাক মিডিয়ায় কাম করি, এগুলো কিন্তু মৌলিক কাজ না, এগুলা সময়ের দাবি হিসেবে করা। কারণ এই মিডিয়াতে দিন প্রচার একসময় ওলামায়ে কেরাম পছন্দ করতেন না, কিন্তু সময়ের চাহিদা যখন এমন পর্যায়ে পৌঁছাইলো যে এই মুহূর্তে ওলামায়ে কেরামের মিডিয়াতে আসা খুব জরুরি, তখন ওনারা শুরু করলেন। তো সেই হিসেবে দেখা যায় যে কিছু বিষয় থাকে না, ওই বিষয়বস্তুর বাইরে এসেও কিছু কাজ করা লাগে অনেক সময়, এটা সবার জন্য জরুরি না। অথবা আমি যে করতেছি বলে আমি যে দিন প্রচারের জন্য একজন আইডল হিসেবে উপস্থাপিত হয়েছি তা না, কিন্তু এটা আকস্মিক হয়ে গেছে একটা বিষয়। এটা না করলে ইসলামের কোনো ক্ষতিও নাই, আবার আমি করার দ্বারা যে ইসলামের আহামরি বিশাল উপকার হয়েছে তাও না। তবে আমার পজিটিভ দিক এতটুকুই, মানে যারা সুস্থ ধারার বিনোদনটা তুলে ধরতে, সোশ্যাল মিডিয়ায় সবাই এখন আসক্ত। কারণ সোশ্যাল মিডিয়ায় মানে অসুস্থ বিনোদন, ফালতু বিনোদন অহরহ আছে। এর মধ্যে 2-1 জন যদি আমার বিনোদনটা তার ভালো লাগে, মনে করেন যারা খুব তাহকিক করে চলেন যে আমি মিডিয়াতে খারাপ কিছু দেখবো না, আমি সবসময় ওয়াজ নসিহত মাসলা মাসাইল নিয়েই থাকবো, তাদের জন্য আমার কন্টেন্টটা না। আমার কন্টেন্ট যে বক্তা সাহেবরা আমার বলে যে আমরা দূর দূরান্তে সফরের সময় যখন টায়ার্ড লাগে, আমরা গাড়িতে বসে আপনার ভিডিওটা দেখি, ভালো লাগে সময় কাটে, ওনাদের জন্য আমার কন্টেন্টগুলো। অনেকেই শোনেন, বিশেষ করে জাহাঙ্গীর কনস্টেবল যে ভিডিওটা, আবার এটা অডিও শুনতেই ভালো লাগে। অনেক নুরানি মাদ্রাসার হুজুররা বলেন যে ছাত্ররা বাড়িতে গেলে তো কার্টুন দেখে, আমরা মাদ্রাসায় বিরতির সময়, এখন তো মাদ্রাসাগুলোতে বড় বড় ডিসপ্লে আছে, তা আপনার বিনোদনগুলো ছাড়ি দিই, বাচ্চারাও মজা পায়, বাড়িতে গেলে কার্টুন না দেখে আপনার ভিডিও সার্চ করে দেখে। তাদের জন্য আমার কাজগুলা পজিটিভ। যাদের কাছে নেগেটিভ, যে না খান সাহেব একজন হুজুরে ফালতু কাজ করতেছে, তাদেরকে বলবো যে আপনি কাজ দেখেন না, আপনার কাছে যেহেতু আমার কাজটা ফালতু মনে হয়েছে, তাইলে
মানে মানে অ্যাভয়েড করে জোর করে দেখার দরকার নাই। জি, জি। আপনি গুরুত্বপূর্ণ কাজ করেন দিনের, এটা আমি সমর্থন করি। কিন্তু যে মানুষগুলোর কাছে মনে হয় পজিটিভ মনে হয়, আমি নাম বলবো না, কারণ আমি এর আগে মানে আমার প্রতি পজিটিভ ধারণা এরকম কয়েকজন আলেমের নাম বলে সাক্ষাৎকার দিয়েছিলাম, যারা ট্রলবাজ তারা ওই আলেমদেরও ট্রল করছিল যে আচ্ছা। এই এত বড় একজন আলেম, এর মতো একজন কমেডিয়ানের ভক্ত। তা আমি চাই না যে আমার কারণে কোনো আলেম সমালোচিত হোক। তবে আমি বলবো যে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মাপের ওলামায়ে কেরাম আমার ভিডিও দেখে উৎসাহ দেয়, এবং আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা বলে যে একটা মানুষের জীবনে আনন্দ বিনোদন থাকতেই সব পারে, মিলিয়েই জীবন। হ্যাঁ, একটা বোরিং সময় গেলে দেখা যায় হাসি মজা। এমনকি আমি একজন আলেমের নাম ছাড়া বলি, উনি বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম। উনি ব্রেন স্ট্রোক করছিল, বিছনায় পড়া ছিল। ডাক্তার তারে বলছিল যে আপনি অতিরিক্ত টেনশনের কারণে আপনার স্ট্রোক হয়েছে, আপনি করেন, বিছনায় যতদিন পড়া আছেন মাঝে মধ্যে হাসি মজার কিছু দেখবেন ইউটিউবে। উনি ওনার খাদেমকে বলছিলেন যে হাসি মজার তো কত কিছুই আছে, আমি দেখতে পারি, এরকম কি আছে। পরে ওনার খাদেম আমার ভিডিও বের করে দেখছিলেন, এমনকি উনি আমার ভিডিও দেখার কারণে মোটামুটি মানসিকভাবে অনেকটাই ইমপ্রুভ হয়েছিলেন, সুস্থ হয়েছে। এবং উনি আমার ওনার কাছে ডাইকে নিয়ে যে এই বিষয়টা, একটু নাম জেনে ফেলি, সমস্যা নেই ইনশাআল্লাহ। না, ওইটা আমি মিডিয়ার সামনে বলবো না। উনি এমন পর্যায়ের আলেম, আচ্ছা, যারা আমার হেটার্স আছে হ্যাঁ, তারা ওনাকে নিয়েও ট্রল করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণে আমি আমার প্রতি যে সমস্ত ওলামায়ে কেরাম মহব্বতের দৃষ্টি রাখি, যেমন আমার এলাকারই একজন আলেমের নাম আমি বলি, আমাদের ফরিদপুরের উল্লেখযোগ্য একজন আলেম মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর। আমাদের এলাকায় কাসিমুল উলুম মাদ্রাসা নামে একটা বড় দ্বীনি প্রতিষ্ঠান আছে দাওরা পর্যন্ত। উনি আমার কীভাবে সাপোর্ট দেয় দেখেন, ওনার কাছে যদি কোনো কন্টেন্ট ভাল লাগে, উনি আমার কাছে ডেকে সুন্দর করে এক কাপ চা খাওয়াইয়ে হাদিয়া দেয়। আবার যে কন্টেন্টটা ওনার কাছে দৃষ্টিগোচর লাগে, যেই কন্টেন্টটা একটু বেশি অতিরঞ্জিত হয়ে গেল অথবা এইটার কারণে সমালোচনা, উনি ওই সময় আমার ডাইকে নিয়ে খুব সুন্দর করে চা খাওয়াই সুন্দর করে বুঝাই দিবে যে আপনার এই কন্টেন্টটা, এটা খুব ভালো বিষয়। না মানে কেটে দূর দিলে ভালো থেকে সমালোচনা করার থেকে কাছে ডেকে যদি বোঝানো যায়, উনি আমারে সুন্দর করে বুঝাই দেয় যদি কোনো কন্টেন্ট আমার। এমনকি ওনার পরামর্শে আমি অনেকগুলো কন্টেন্ট ডিলিট করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আবার উনি আমার অনেক কন্টেন্ট দিকে আমার হাদিয়াও দিয়েছে, খুশি হয়ে। মাশাআল্লাহ, দেখ খুব ভালো লাগলো আপনার এই কন্টেন্ট নির্মাণের এই গল্পটা। এখন আপনার কাছে জানতে চাই, আপনার ফেসবুক পোস্টে বা মাঝে মাঝে কিছু কন্টেন্টে কিছু স্ল্যাং বা ব্যঙ্গাত্মক শব্দ দেখা যায়, সেগুলো নিয়ে অনেকে প্রশ্ন তোলে। আপনার দৃষ্টিতে সুস্থ বিনোদনে এইসব কতটা মানানসই? আসলে দেখেন, ওই স্ল্যাং বলতে আমার অধিকাংশ ভাষাগুলো থেকে বরিশালের ভাষা। অনেকে মনে করে আমার বাড়িও বরিশাল, কিন্তু আমি ফরিদপুরের মানুষ। আচ্ছা, তো প্রত্যেক জেলার কিছু ভাষার মানে কিছু শব্দ আছে যে ওই জেলার মানুষের কাছে ওইটা স্বাভাবিক। বরিশালের মানুষ কথার বলতে বলতে তাদের আঞ্চলিক ভাষা আলার পালা একটা গালি দিয়ে দিতে পারে, এটা তাদের কাছে খুব স্বাভাবিক, কিন্তু এটা তারা মাইন্ডে নেয় না। তো দেখা যায় ওই ভাষা ইউজ করতে যে মাঝে মাঝে দুই একটা গালি ওনাদের ভাষায় দিয়ে দেই। আচ্ছা, আর আমার গালিগুলা সাধারণত কিন্তু প্রতিবাদী ভিডিওতে বেশি হয়, হ্যাঁ, ডাবিংগুলাতে। তো দেখা যায় প্রতিবাদে যায় দুই একটা স্ল্যাং এটা রাগের মাথায় হয়ে যায়। এবং আমাদের ছাত্র আন্দোলনে দেখছি আমরা ছাত্ররা পুলিশকে উদ্দেশ্য করে অনেক আরও বাজে ভাষায় গালি দিছে, কিন্তু ওইটা কিন্তু সবাই প্রতিবাদের ভাষা হিসেবে নিছে, ওই সময় কিন্তু কেউ সমালোচনা করে নাই। হ্যাঁ, তারা বলছে যে না, এটা একটা ক্ষোভের আত্মপ্রকাশ। হ্যাঁ, তা আমারও মাঝে মধ্যে অতিরিক্ত ক্ষোভ উঠে গেলে দেখা যায় প্রতিবাদের সময় দু একটা দিয়ে দেই। হ্যাঁ, যদিও এটা মানে শিক্ষিত সমাজে, ভদ্র সমাজে এটা যায় না, কিন্তু প্রতিবাদমূলক কিছু কন্টেন্ট আছে, দেখা যায় ওই সময় ওই শব্দটা ব্যবহার না করলে খুব দ্বারা আত্মপ্রকাশ হয়, সঠিক প্রকাশটা হয় না। হ্যাঁ। আপনি যে ইসলামী ভাবধারায় কন্টেন্ট তৈরি করেন, তাতে কি মঞ্চে বা মিডিয়ায় কখনো বাধার সম্মুখীন হয়েছেন? এটার সাথে সম্পূরকভাবে আরেকটু জিজ্ঞাসা করি, আপনি বিগত আমলেও, ফ্যাসিস্ট আমলেও নানান সময় বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন, কিছু কিছু প্রতিবাদ সরাসরিও হয়েছে আপনার এলাকায় বা নানান জায়গায়, এটার কি কোনো বাধাগ্রস্ত হয়েছেন কিনা? মঞ্চে বাধার সম্মুখীন হইনি, কারণ আমি সাধারণত যেসব মঞ্চে প্রোগ্রাম করি ওইগুলোর আয়োজকরা ওলামায়ে কেরামই থাকে। দেখা যায় যে সেখানের আয়োজকও আলেমরা, দর্শকও মাদ্রাসার ছাত্ররাই, ওইখানে সবাই আমার পক্ষের মানুষজনই। জেনারেল পরিবেশে খুব কম প্রোগ্রাম করা হয়, তার মধ্যে বিভিন্ন কোম্পানির প্রোগ্রামগুলোতে যাই, যারা দাওয়াত দেয় তারা তো আমার ব্যাপারে জেনে শুনেই দেয় এবং দর্শকদের আবদারেই দেয়। দেখা যায় সেখানের আয়োজক দর্শক সবাই আমার ফেভারেরই।
কারণ তারা আমাকে আগে থেকেই যাচাই বাছাই করে আমি কোন টাইপের প্রতিবাদ করি সেগুলা দেখে পছন্দ করেই দেয়। এমনকি মজার বিষয়, আওয়ামী লীগের আমলে আমি আওয়ামী লীগেরও প্রোগ্রাম করছি, কারণ তারা আওয়ামী লীগের মধ্যে কিছু মানুষ ছিল যে তারা এই প্রতিবাদগুলোকে সমালোচনা হিসেবেই ধরতো। দেখা যাচ্ছে তাদের প্রোগ্রামে গেছি, তাদের প্রোগ্রামে যাই জিজ্ঞেস করছি যে আমি তো আপনাদের পচাই মাঝে মধ্যে, তাই আপনারা দাওয়াত দিলেন। তারা বলছে যে না, ভাল লাগে আপনার ইয়াগুলো তো যৌক্তিক সমালোচনাগুলো, কিন্তু আপনার কাজগুলো ভাল লাগে তাই দাওয়াত দিছি এই। আর মিডিয়ার উপর কুমিল্লা থাকতে একটা বাধাগ্রস্ত হয়েছিলাম তখন, মানে একটা পোস্ট করছিলাম ফেরাউনের ছবি দিয়ে আমি, মানে ওই সময় হলো ওই যে হেফাজতের একটা হরতাল হইলো, আল্লামা মামুনুল হক সাহেব গ্রেপ্তার হইলো যে সময়, ওই সময় আমি ফেরাউনের একটা ছবি দিয়ে ক্যাপশন দিয়েছিলাম যে আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা, এটা ফেরাউনের লাশের ছবি আছে না, ওই ছবিটাতে। ওই সময় ওই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভালো একটা হয়রানির শিকার হয়েছিলাম। আর এই মানে আগস্টের যে আন্দোলনের সময় আমি একটা কন্টেন্ট করছিলাম, আন্দোলন চলা অবস্থায় ওই শেখ হাসিনা এক জায়গায় খুব কান্নাকাটি করে বলেন যে স্বজন হারানোর বেদনা আমি কি বুঝি, তো ওইটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাইছিলাম যে আমি কথায় কথায় কান্দি দেখেছিলাম। রিক্সা ভাড়া দিতে গেলেও আমি ওই স্বজন হারানোর বেদনা ইমোশনটা দিয়ে রিক্সাওয়ালার ভাড়া না দিয়ে চলে আসি। সব জায়গায় এই স্বজন হারানোর বেদনা দিয়ে ইমোশনাল বানাই আমি, দেখা যায় সেখান থেকে সুযোগ সুবিধা নেই। এই টাইপের একটা কন্টেন্ট বানাইছিলাম, যার কারণে ওই সময় আমার উপর ভালো একটা। এটা কি আপনার এলাকা নগরকান্দায় নাকি? ভিডিওটা করছিলাম আমি মুকসুদপুর তো গোপালগঞ্জ জেলা। আর ওই ভিডিওতে আমি বাদে বাকি যে কয়েকজন ছিল সবার বাড়ি মুকসুদপুরেই। তো প্রথম চাপটা আসে তাদের উপরে, তো তাদের নামগুলো যখন থানায় দেয় ওই আমার নামও তাদের সাথে দেয়। পরে মুকসুদপুর থানা থেকে বলে যে এই লোক তো মুকসুদপুরের না, এত নগরকান্দার। পরে নগরকান্দা থানায় আবার বলে যে, তখন কি আপনার থানাতে যেতে হয়েছিল? না, আলহামদুলিল্লাহ থানার আমাদের নগরকান্দা থানার মানে পুলিশরাও আমার ভক্ত, মানে আমার ভিডিও দেখে নিয়মিত। তো থানা থেকে একজন পুলিশ শুধু পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই আন্দোলনের কয়েকদিন বাইরে আইসেন না, বাসায় থাকেন, কারণ আপনার ব্যাপারে একটা অভিযোগ আসছে, আপনাকে রাস্তাঘাটে দেখলে অথবা মিছিলে দেখলে আপনাকে গ্রেপ্তার করতে আমাদের তখন বাধ্য হতে হবে। এই কারণে আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ থাকলে আপনি একটু দূরে দূরে থাকেন, আপনি আমাদের সামনে পড়েন না। তা এটা 2 দিন আগের ঘটনা, তার 2 দিন পরেই তো দেশ পরিবর্তন হয়ে গেল, তারপরে আর কোনো সমস্যা হয়নি। যাক আলহামদুলিল্লাহ, কিছুটা বাধার সম্মুখীন হয়েছেন ফ্যাসিস্ট আমলে, যাক সেটা জানতে পারলাম। এরপরে হচ্ছে এক শব্দে জানতে চাই বা অল্প কথায়, আপনার এই কন্টেন্ট বানাতে গিয়ে আপনাকে সবচেয়ে বেশি কে অনুপ্রাণিত করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে? সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলা, মানে একাধিক মানুষ? হ্যাঁ, 1-2 জন না। আপনার বাবা যে ছিলেন, আপনার কন্টেন্ট কি দেখেছেন কখনো? মানে হ্যাঁ, কিছু কন্টেন্ট দেখে গেছেন। মানে তখন কি অনুপ্রেরণা দিয়েছিলেন নাকি স্বাভাবিক ছিলেন? উনি স্বাভাবিক হয়েছিলেন যখন দেখছেন যে বড় বড় ওলামা ইকরাম আমারে খুব পছন্দ করে আমার কন্টেন্ট। প্রথম দিকে কি প্রথম দিকে তো স্বাভাবিক একটু লাগে সবারই, সব কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম দিক দেখবেন যে কেউ সাপোর্ট করে না, হ্যাঁ এটা স্বাভাবিক। তা আমার আব্বার বেশি সময় লাগেনি, কারণ উনি প্রথম 2-1টা দেখে বলছিলেন যে তুমি এগুলো করো, এটা ঠিক হচ্ছে। পরে যখন আমাদের বাড়ির সাথে তো বড় একটা দাওরা মাদ্রাসা, ওই মাদ্রাসায় দেশের শীর্ষস্থানীয় বক্তারা আসেন বয়ান করতে, যখন দেখলেন যে বক্তারা এসে আমার বাড়ি যে এইখানে জানার পরে তারা নিজেরা আমার ডাইকে নিয়ে যায়, খান সাহেব আপনি আপনার বাড়ি এখানে, তখন আপনার আব্বা বললেন যে যেহেতু ওলামা ইকরাম এর মহব্বত করে, তার মানে এর কাজটা ওই পর্যায়ে না যে আলেম ওলামারা তারে বকাঝকা। আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো, মাশাআল্লাহ। এমনি কি কখনো রাগ করেছেন, মানে রাগান্বিত হয়েছিলেন কি? হাসি রাগ নিয়েই তো মানুষের জীবন, রাগ তো মাঝে আসে। এরপরে প্রশ্ন হচ্ছে ভাই, আপনার পছন্দের 5 জন ইসলামী সঙ্গীত শিল্পীর নাম জানতে চাই। নাশিদ শিল্পী, আমি তো যেহেতু আমি ইসলামী সঙ্গীত শিল্পীদের সাথে প্রোগ্রাম করি, সবার নাশিদই তো আমার ভালো লাগে। আর ইসলামী নাশিদ সবারটা ভালো লাগে বলেই আমি এই অঙ্গনের সাথে, এই কারণে নির্দিষ্ট ওইরকম নাই। তবে আবু বয়দা ভাইয়ের কিছু ক্লাসিক নাশিদগুলো আমার ভালো লাগে। কলরবের মধ্যে মনে করেন আমার আহমদ আবদুল্লাহ ভাইয়ের নাশিদগুলো আমার খুব সুন্দর লাগে, শেখ এনাম ভাইয়ের নাশিদগুলো আমার খুব সুন্দর লাগে। মানে ওনারা যে উর্দু গানগুলো গায়
আবার ইউনিক কিছু গান আছে, মানে কিছু গান, এটা আমি সমালোচনা করবো না, মানে কিছু আছে না, কিছুটা গানের সুরে আছে এই টাইপের না, ওই যে মায়াবী কিছু গজল আছে না, ওগুলো ভালো লাগে। হ্যাঁ, ওইগুলো আমার ভালো লাগে, ওইটা যেই গাক। বাহিরের দেশ বা আরো বাংলাদেশের কারোর সঙ্গীত মনে পড়ছে এই মুহূর্তে? সবারটাই ভালো লাগে বুঝলাম। বাইরের বলতে ওই পাকিস্তানের একটা পিচ্চি আছে না, গোলাম মোস্তফা কাদেরী, ওর নাশিদগুলো আমি খুব সার্চ করে শুনি। আরও কিছু বাচ্চারা আছে যে ওই কিছু ইমোশনাল নাত, তারপরে মরমী কিছু নাশিদ আছে, ওইগুলো আমি শুনি। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে, আপনার শরীর কিছুটা ভারী, সারা দেশে এই যে প্রোগ্রাম করেন, প্রোগ্রাম সিজনে প্রতিদিন রাতে, মানে কষ্ট হয় কি? মানে না, দৌড়াদৌড়ি করলে কষ্ট হয় না, কিন্তু প্রোগ্রাম সিজন না থাকলে একটু অসুস্থ হয়ে যায়, তখন শুয়ে বসে বেশি থাকা হয়। কিন্তু প্রোগ্রামের সিজনে যে আমি একটা দৌড়ঝাঁপের মধ্যে থাকি, হ্যাঁ, যার কারণে দেখা যায় আমার শরীরটা তখন ভালো থাকে, তখন ওই কষ্টটা থাকে না। অনেকে অবাক হয় যে খান সাহেব এত ভারী মানুষ, অথচ মানে প্রোগ্রামগুলোতে আমি সাধারণত লোকালভাবেই যাতায়াত করি, গাড়ি খুব কম নেই। ওই দেখা যায় ইমার্জেন্সি যেই একটা প্রোগ্রাম থেকে পরের দিনে প্রোগ্রাম ধরা কষ্ট, ওই প্রোগ্রামে গাড়ি নেই। আবার দেখা যায় যে প্রোগ্রামটা এমন একটা জায়গায় যে আমার গাড়িটা নেওয়া জরুরি, এরকম দু একটা প্রোগ্রাম ছাড়া আমি সাধারণত লোকালভাবেই যাতায়াত করি। কিন্তু লোকালভাবে যাতায়াত করলে আমার শরীরটা সুস্থ থাকে, গাড়ি নিলেও একটু শরীরটা মানে কাজের সাথে লেগে থাকলে আর কি শরীরে প্রভাব পড়ে না। হ্যাঁ। এরপরে প্রশ্ন হচ্ছে, বিভিন্ন কন্টেন্টে আপনার মাশাআল্লাহ যে ভুঁড়ি বা পেট, এটাকে উপস্থাপন করেন, এটাকে হাসির ছল হিসেবে তৈরি করেন, তো তখন কি মনে হয় যে এটা হয়ে ভালো হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এই পেট রিজিকের মাধ্যমে হয়েছে? আসলে কন্টেন্টের সাথে যখন যেটা যায়, আমার তো পেট অধিকাংশ প্রদর্শন হয়েছে দেওয়ানবাগির ভিডিও বানানোতে। কিন্তু দেওয়ানবাগির কন্টেন্টে কিন্তু শুধু আমার পেট থাকে না, পেটের সাথে আরো কিছু সংযুক্ত করা হয় বালিশ টালিশ দিয়ে, কারণ ওনার পেট অনুযায়ী, ওনার শান অনুযায়ী পেট বানাইতে হলে আমার এই ছোট পেটে কাজ হবে না। তো দেখা গেছে যে ওই সব জায়গায় আবার আমার মানে আমি ওইভাবে আমার পেটের ছবি এক্সট্রাভাবে কোনো সময় করি না, কিন্তু দুই একটা ছবি যে ছড়াইছে অনলাইন, ওইটা কিছু দুষ্টু পোলাপান এডিট করে একটু বড় করছে, মানে যতটুকু বড় না এর থেকে আরো এডিট করে আর একটু বড় করে তারপর ওরা ওইটা মজা করে আর কি। বিষয়টা এটা তো মানুষের একটা ক্ষেত্র তৈরি হলো। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে, এক সময় আপনি কাতিব টিভিতে যুক্ত ছিলেন এবং অনেকে আপনাকে কাতিব টিভি হিসেবেই অনেকেই চেনে আর কি, মানে কাতিব টিভি আপনার এরকম। তো কাতিব টিভির সাথে এখন কি যুক্ত আছেন কিনা, বা না থাকলে কেন যুক্ত নেই, এই ব্যাপারে একটু জানতে চাই। আসলে কাতিব বলেন, তাজিব বলেন, আমি যে মিডিয়াতে কাজ করি, দেখা যায় কাজটা এমনভাবে করি সবাই মনে করে আমারই মিডিয়া, এতটুকু আন্তরিকতা দিয়ে কাজ করি। কাতিবেও এতটুকু আন্তরিকতা দিয়ে কাজ করছি, সবাই মনে করছে যে আমার। কিন্তু কাতিব তো এনাম বিন সিদ্দিক ভাইয়ের সিলেটের মানুষ, তো একে তো দূরত্ব অনেক, ফরিদপুর থেকে যাওয়া আসা করে কাজ করাটা আমার জন্য একটু বেশি কষ্টসাধ্য হয়ে যায়, এই কারণে আর কি ওইভাবে যাওয়া হয় না। আর কাতিব মিডিয়া আমার সাথে মানে ওইরকম চুক্তিতে ছিল না যে আমার থাকতেই হবে এত বছর পর্যন্ত, এরকম না। তারাও ওইভাবেই নিছিল যে আমাদের প্রয়োজন অনুযায়ী আপনাকে ডাকবো, কিছু কন্টেন্ট করব, এর মধ্যেই আপনার স্বাভাবিক কারণেই। হ্যাঁ, স্বাভাবিক, ওইটা মানে অন্য কোনো কারণ, মন মালিন্য বা ওইরকম কিছু। হ্যাঁ, আপনার সাথী সঙ্গী অনেকেই আছেন যাদের সাথে আপনি ভিডিও তৈরি করেন, কিন্তু সবচেয়ে বেশি কার সাথে ভিডিও তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এমন কে আছেন? দর্শকের কমেন্টস অনুযায়ী আমার সাথে জয়নুল আবেদিন এবং মুজাম্মেল, এই দুজন থাকলে দর্শক মজা পায় বেশি আমার কন্টেন্টে। সেই হিসাবে আপনিও স্বাচ্ছন্দ্য বোধ করেন? সেই হিসেবে আমিও তাদের দুজনকে, কাতিবের থাকতে মারুফ, নোমান, জাহিদ ছিল, তাদের ওনারাও কিন্তু আলাদাভাবে ভালো একটা, তাদের নিজস্ব মিডিয়া প্রতিষ্ঠিত হয়ে গেছে। আবার মারুফ এখনও কাতিবই আছে, ভালো ভালো প্যারোডি গান উপহার দেয়। তা কিন্তু এই ফানি ভিডিওগুলোতে দেখা যায় মুজাম্মেল, জয়নুল হইলে ওদেরও একটা ফ্যান ফলোয়ার বেজ আছে। দেখা যায় ওরা যখন আলাদা কন্টেন্ট তৈরি করে তখন অধিকাংশ কমেন্ট থাকে যে খান সাহেবের সাথে নিয়ে করেন। আবার আমি কিছু কোনো কন্টেন্ট করলে আমার ইয়াতে কমেন্ট আসে, ভাই জয়নুল, মুজাম্মেল থাকলে ভালো হয়। এই কারণে দেখা যায় ওদেরকে এর সাথে নিয়ে বেশি করা হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ, জানতে পারলাম। এরপরের প্রশ্ন হচ্ছে, আপনার 3 জন পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরের নাম জানতে চাই। পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে রাকিব জিসান ভাইরা আছেন ফ্যামিলি এন্টারটেনমেন্টের, আমাদের মাহমুদ ভাই আছেন প্রাঙ্কি বয়েজের,
খুব সুন্দর এবং খুবই প্রফেশনালভাবে, এবং তাদের কন্টেন্টগুলোতে আমার মতো বিনোদন কম থাকে, শিক্ষাটা বেশি থাকে। অনেকে আমার বলে যে আপনি তাদের মতো, কিন্তু আসলে বিষয়টা কি আল্লাহ এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। আমি সিরিয়াস অভিনয় করলে ওইভাবে হয় না, এক একজনে এক একটা। তো মাহমুদ ভাইদের কাজগুলা, ফ্রাঙ্কি বয়েজের কাজগুলা খুব সুন্দর, হ্যাঁ। আর রাকিব জিসান ভাইদের কাজগুলা, যদিও তারা মানে মিউজিক টিউজিক দিয়ে করে, কিন্তু তাদের সাপোর্ট সামগ্রিক তো, মানে আপামর জনতা থেকে শুরু করে সবাই ফানি প্লাস সবকিছু, হ্যাঁ, সেই হিসেবে তাদের কাজগুলাও সুন্দর। দুইজন গেল, আর তিনজনের কথা জিজ্ঞেস করেছেন না? আর তো কাউরে দেখি না কন্টেন্ট ক্রিয়েটর কি আছে আর আমাদের আন্দাজে। আচ্ছা, দুইজনকে এই মুহূর্তে বিশেষভাবে আমাদের জুবাইর ভাই ছিল, সে তো এখন অনিয়মিত হয়ে গেছে, জুবু ভাই নামে পরিচিত যিনি, তার কন্টেন্টগুলো ভালো। আচ্ছা, এই পর্যায়ে আমাদের ছোট্ট কিছু সেগমেন্ট। প্রথমেই আপনাকে দুইজন শিল্পী, ইসলামী সঙ্গীত শিল্পীর নাম বলা হবে, তাদের কাছ থেকে আপনি একটা জিনিস নিতে চাইবেন এবং একটা জিনিস গিফট করতে চাইবেন। তো প্রথমেই জানতে চাই, আপনি অনেক প্রোগ্রাম একসাথে করেন এবং আপনার পছন্দের শিল্পী একটু আগে বললেন, আমাদের প্রিয় শিল্পী আবু উবাইদা সম্পর্কে। আবু উবাইদাকে একটা গুণ দিবেন এবং তার কাছ থেকে একটা গুণ নিতে চাইবেন। আবু উবাইদা ভাইয়ের অনেক গুণের সাথে আমার মিল আছে। উনি যেমন পাবলিক প্লেসে, মানে সাধারণত সেলিব্রিটি ইজম একটা রোগ আছে আমাদের ভিতর, যে একটু পরিচিতি পায় পাবলিকের সাথে তার দূরত্ব তৈরি। এই বিষয়টা আমার ভিতরে নাই, আবু উবাইদা ভাইয়ের ভিতরেও নাই। সেই হিসেবে তার সাথে আমার ভালোই মিল আছে অনেকটা। কিন্তু কিছু গুণ আছে আল্লাহ প্রদত্ত, এটা চাইলেও পাওয়া যাবে না। সেরকম যদি চাইতাম তাহলে ওনার মতো কণ্ঠ আমি চাইতাম আল্লাহর কাছে, যে ওনার মতো যদি একটা সুন্দর মিষ্টি কণ্ঠ থাকতো, তাহলে আমিও নাশিদের জগতে কিছু কাজ করতে পারতাম। আচ্ছা, আর আমার কাছ থেকে দেওয়ার মতো তো তেমন কিছু নাই। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তাকে আমি আন্তর্জাতিক মানের একটা স্টুডিও তৈরি করে দিতাম, যেখান থেকে সে আন্তর্জাতিক মানের নাশিদ তৈরি করতে পারতাম। এরপরে হচ্ছে আরেকজন শিল্পী, আপনি বলেছেন আপনার পছন্দের, এই জন্য বললাম যে আহমদ আব্দুল্লাহ ভাই। আহমদ আব্দুল্লাহ ভাইয়ের যে ভদ্রতা এবং ওনার যে বিনয়ী স্বভাব, ওইটা যদি পারতাম আমি নিয়ে নিতাম। আর তাকেও আমার, সে যেহেতু শিল্পী না, তাকে অন্য একটা কিছু দেন, তাকে আমার মানে সামর্থ্য থাকলে আমি তাকে ঢাকায় সেটেল হওয়ার মতো একটা অফিস দিতাম, যাতে সে ঢাকা থেকে কাজ করতে পারে। এটা গুরুত্বপূর্ণ, তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতো। এরপরে হচ্ছে দুইজন ব্যক্তির নাম বলবো যাদের ব্যাপারে একটা ভালো গুণ, একটা মন্দ গুণ। মন্দ বা তার এইটা ইমপ্রুভ করলে আরো বেশি ভালো হবে, এরকম জানতে চাই। আপনার কথার ছলেই টেনে আনলাম। প্রথমে জানতে চাই হচ্ছে আপনার সহযোগী জয়নাল আবেদিন জিহাদি, তার সম্পর্কে, তার একটা মানে ভালো গুণ এবং একটা ইমপ্রুভের কোন দিকটা আপনার কাছে মনে হয়? তার সবচেয়ে ভালো গুণ, তার প্রোগ্রামে এনার্জি থাকে খুব হাই লেভেলে, যে কারণে দেখা যায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যদি কোনো শিল্পী গোষ্ঠীর দাওয়াত না দিয়ে তার একা দাওয়াত দেওয়া হয়, পুরো প্রোগ্রামটারে সে জমায় রাখার মতো যোগ্যতা তার মধ্যে আছে, এই ভালো গুণটা আছে। আর পরামর্শ হিসেবে আমি দোষ বলবো না, পরামর্শ হিসেবে বলবো যে মোটামুটি এখন ভালো, তার বয়ানেরও অনেক ভালো যোগ্যতা আছে। সে মাহফিলের ময়দানেও আলহামদুলিল্লাহ ভালো বয়ান করে মানুষকে গুছায় রাখতে পারে। তো যেহেতু বিনোদন এগুলো তো সাময়িক বিষয়, এগুলো তো আর সব বয়সে যায় না, এই কিছুদিন পরেই ছেড়ে দিতে হবে আমাদের। আস্তে আস্তে বাচ্চারা বড় হবে, আমাদের অন্য কোনো পজিশনে যাইতে হবে। তো তার যেহেতু বয়ানের একটা বিশাল যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, অবশ্যই তার প্রতি পরামর্শ থাকবে যে বিনোদন জগৎ থেকে কমিয়ে দিয়ে বয়ানের লাইনে যদি পূর্ণ মনোনিবেশ করে এবং বড় বড় ওলামা ইকরামের সাথে চলাফেরা করে, তাহলে জয়নাল ভাই সম্পর্কে দীর্ঘদিন যাবত আমি এটা ভাবছিলাম, আমার আশা যে সে অনেক বড় বক্তা হইতে পারবে। হ্যাঁ, এবং চমৎকার বয়ান করে। এরপরে হচ্ছে আপনি যাদের সাথে কাজ করে এসছেন, এর মধ্যে হচ্ছে কাতিব টিভির যে সিইও আছেন এনাম ভাই তো আমার সিনিয়র, ওনাকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। ওনার থেকে যদি কিছু দেওয়ার বিষয়টা না নেওয়ার মতো থাকলে, ওনার যে এডিটিংয়ের যোগ্যতা, ওইটা যদি আমি নিতে পারতাম তাহলে আমি আরো বিশাল বড় সাইন করতে পারতাম। এমনকি একটা কৃতজ্ঞতা তার প্রতি আমার প্রকাশ করতেই হবে, যে আমার যতগুলা
মানে কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট ওনার হাত দিয়ে হয়েছে। আচ্ছা, আমি তো এখনো মোবাইল দিয়েই করি, কিন্তু মানে এডিটিং দক্ষতাটা আমার মনে হয় ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে ওনার লেভেলের আমি এখনো কাউরে দেখি নেই। আচ্ছা, আচ্ছা, ওনার মানে এডিটিংটা এত সুন্দর পারফেক্ট হয়, বিশেষ করে কন্টেন্টের এডিটিং। জি। সঙ্গীতের এডিটিং এখন অনেক দক্ষ এডিটর আছে, কিন্তু একটা কন্টেন্টকে মানে সুন্দরভাবে সাজানো মানে কনসেপ্ট প্লাস হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, এডিটিং, এই বিষয়টা এ নাম্বার যথেষ্ট পরিমাণ যোগ্যতা আছে। আর রেনি অনেক দিন ধরেই বিষয় এটার উপর কাজ করে যাচ্ছেন। তো আর পরামর্শ কি দিব, পরামর্শ এটা দিতে পারি যে আপনার যোগ্যতা, কাজের মান অনুযায়ী আপনার ঢাকায় থাকা উচিত। অনেক অনেক ধন্যবাদ প্রিয় বিনোদন মুগ্ধ খান সাহেব, আমাদের প্রিয় ভাই। আপনি আমাদেরকে সময় দিলেন, সময় দেওয়াটা অনেক বড় একটা বিষয়, এই জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। স্টারভিউ একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করছি বাংলাদেশের যারা ব্যক্তিত্ব আছেন বিভিন্ন পর্যায়ের, তাদের জীবনের গল্পকে তুলে আনা, তাদের বিভিন্ন সাক্ষাৎকার, এই বিষয়ে দর্শকদের কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে আমার এলাকায় আসছেন এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনিও তো আমার বন্ধু মানুষ, আপনার সাথে আমার সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন প্রোগ্রামে দেখা সাক্ষাৎ হয়। আপনার নাম যদিও দিল মোহাম্মদ সাব্বির, তো আপনার নাম বলতে গেলে আমার কাছে কেমন দিল মোহাব্বত সাব্বির এসে যায়, মানে একটা মোহাব্বত চলে আসে আপনার প্রতি। আর আপনার মধ্যেও আলহামদুলিল্লাহ যথেষ্ট বিনয়ী এবং ভদ্রতা দেখছি, যেটা খুব জরুরি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যে সমস্ত ওলামায়ে কেরাম অপছন্দ করে, তার মধ্যে অন্যতম একটা কারণ কিন্তু এই অহংকার। অনেক শিল্পীদের মধ্যে এই একটা অহংকার সুলভ ভাব আসার কারণে দেখা যায় কি বিভিন্ন প্রোগ্রামে যায় তারা তার থেকে সিনিয়র একজন আলেমকেও সম্মান দেয় না অনেক সময়। এমন একটা সমস্যা তৈরি হয়, যার কারণে আলেমদের কাছে তাদের প্রতি যে একটা স্নেহ ভালোবাসা থাকে ওইটা দূর হয়ে যায়। তো এইটা খুব জরুরি আমাদের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে, বিশেষ করে এই সেলিব্রিটিজম দরকার নেই। কারণ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের কাজগুলোও তো আমরা খেদমত হিসেবেই করি। আর স্টারভিউ যেটা আপনার চ্যানেল, আপনার মিডিয়া, এটার মাধ্যমে আপনি বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিদের মানে ব্যক্তিগত জীবন এবং বিভিন্ন বিষয়গুলো আপনি তুলে ধরার চেষ্টা করেন দর্শকের কাছে। এটা ভালো একটা দিক। আপনার মিডিয়ার কাজটা আমাদের মতো ছোটোখাটো মানুষদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন যাদের জীবনটা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা তো হুট করে ভাইরাল হয়েছি, আবার হুট করে চলে যাবো, একসময় হারাই যাব, এবং আমরা যা করি এইগুলা মানুষের একটা সময় মনে থাকবে কি না জানি না, থাকলে আলহামদুলিল্লাহ। কিন্তু ওলামায়ে কেরামের যে অবদান আমাদের বাংলাদেশে এখনও অনেক ওলামায়ে কেরাম আছেন যাদের অবদান অনস্বীকার্য। বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে, দিন প্রচারের স্বার্থে তাদের ত্যাগ তিতিক্ষা, তারপরে সাপ্লাই অনেক আহত ওলামায়ে কেরাম আছেন যাদের খোঁজখবরও নেয় না। ওনাদের মতো মানুষদের সাথে যদি একটু মিডিয়ার মাধ্যমে হাইলাইট করা যায়, দেখা গেলো নজরে পড়লো বড়দের। খুব ভালো লাগলো। আপনার পরামর্শ অনুযায়ী ইনশাল্লাহ আমরা এগোনোর চেষ্টা করব। আমাদেরকে সময় দিলেন। আমাদের সাথে ছিলেন আমাদের প্রিয় মানুষ, বিনোদন বন্ধু, যার বিনোদনের মাধ্যমে আমরা উপভোগ করতে পারি দিনের নানান বিষয়, সামাজিক নানান বিষয়, যার কথার মাধ্যমে, যার কন্টেন্টের মাধ্যমে আমরা মেসেজ পাই। সেই মহান মানুষ বিনোদন বন্ধু খান সাহেবের সাথে যারা এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের প্রোগ্রাম শেষ করছি। আমি দিল মাহমুদ সাব্বির। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টারভিউর প্রতিটি কন্টেন্টের সাথে থাকবেন, সেই কামনা রেখে আজকের প্রোগ্রাম এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।